আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 3। চোখ তুলে তাকিয়ে কাউন্ট দেখলো এখনো প্রবেশপথের কাছে ইতস্তত করছে মেজর রাকা। তার চেহারা এমনই সীসার মতো ভারী আর নিরস। কাউন্ট অনুভব করলো তার রাগ ফিরে এসেছে। ঘুমুত খেয়েছ নাকি রাকা? তোমার চেহারা অমন তেতো হয়ে আছে কেন? আমার আশঙ্কার কথা আমি তো আপনাকে আগেই জানিয়েছি মাই কর্নেল। বটে, হুঙ্কার ছাড়ল কাউন্ট। সেজন্যই কি তোমাকে আমি যুদ্ধযাত্রার আদেশ দেওয়া সত্ত্বেও এখনো তুমি রওনা হওনি? মাই কর্নেল, আমি কি আরেকবার ব্যাখ্যা করতে পারি কেন আমাদের পজিশন ছেড়ে নড়া উচিত হবে না? না, পারো না। আরে খচ্চর, জেনারেল ফাদ স্বয়ং আমার উপর আস্থা স্থাপন করেছেন। তিনি মেসেজ পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন, বলেছেন 60 ডিগ্রি সংকেট পেরিয়ে শিপটাদের নিয়ে সেলাসি বাহিনীর সাথে যোগ দিতে হবে আমাকে। হাজার হাজার হারারি আর রাষ্ট্রদেরকে প্রতিহত করল আমি না। খোলা প্রান্তরে রক্তস্রোত বইয়ে দিয়ে কয়েক হাজার শত্রুর লাশ কে ফেলল আমি না। কাজেই তিনি যে আমার উপর আস্থা স্থাপন করবেন তাতে আর অবাক হওয়ার কি আছে? শুধু তোমার মতো বেয়াক্কেল মাই কর্নেল শত্রুরা বাহ! ঘৃণায় কুচকে উঠল কাউন্টের চেহারা। বাহ ছাড়া আর কি বলার আছে আমার? তুমি বলছো শত্রু, আমি বলি বর্বর, আমি বলি জঙ্গলি, তুমি বলো সৈনিক। বাহ! আমার কর্নেল যা বলেন, কিন্তু আর্মার্ড কার? না রাখা না, ওটা কোনো আর্মার্ড ভেহিকেল ছিল না, ছিল একটা অ্যাম্বুলেন্স। কাউন্ট নিজেকে সত্যি তাই বুঝিয়েছে। বিজয় নাগালের মধ্যে চলে এসেছে, সেটা আমি তোমার কথায় হাতছাড়া করতে পারি না। ভীতু মেয়ে মানুষের মতো ঘরের ভেতর মুখ লুকিয়ে থাকতে অস্বীকার করছি আমি। ভয় পাওয়া আমার স্বভাব নয়, তুমি ভালো করেই জানো। আমি অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন পছন্দ করি। হাল ছেড়ে দিয়ে মেজর বলল, কর্নেল যা বলেন। আমি কি বলি সেটা বড় কথা নয় রাকা। বড় কথা হলো ঈশ্বর এই গুরু দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছেন। একজন বীর যোদ্ধা হিসেবে সে দায়িত্ব অবশ্যই আমি পালন করব। এর কোনো জবাব হয় না। নিঃশব্দে এক পাশে সরে গিয়ে তাঁবু থেকে কাউন্টকে বেরুবার পথ করে দিল মেজর রাকা। কাউন্টের চিবুক উঁচু হয়ে আছে। দৃঢ় পায়ে তাকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো বাইরে। সেই ভোর অন্ধকার থাকতে মেজর রাকার স্ট্রাইক ফোর্স তৈরি হয়ে অপেক্ষা করছে। এক লাইনে দাঁড়িয়ে আছে 50টা ট্রুপ ট্রান্সপোর্টার। সামনে বারবার আদেশ দিতে ইচ্ছে করেই দেরি করছে মেজর রাকা। ইতিমধ্যে রণকৌশল স্থির করে ফেলেছে সে। ওয়েলস অব চার্লটির মাথার উপর ট্রেন্সের ভেতর পুরো একটা কোম্পানি রেখে যাওয়া হবে একজন ক্যাপ্টেনের অধীনে। বাকি সব ট্রুপস নিয়ে গিরিখাদের দিকে এগোবে তারা। প্রবেশপথ দখল করবে, লড়তে লড়তে উঠে যাবে হাইল্যান্ডের দিকে। লাইনের প্রথমে 5 ট্রাক ভর্তি রাইফেলম্যান রয়েছে, তার ঠিক পেছনে মেশিনম্যান সেকশন কয়েক মিনিটের নোটিসে অ্যাকশনে যেতে পারবে ওগুলো। মেশিন গানের পেছনে 20টা ট্রাকে রয়েছে পদাতিক বাহিনী, আর লাইনের একেবারে শেষ মাথায় রয়েছে আরো 10টা ট্রাক। ফিল্ড আর্টিলারিকে নিজের চোখ আর হাতের নিচে রেখেছে মেজর রাকা। কলাম যদি ঘোরতর কোনো বিপদে পড়ে, কামান খুলে সারিবদ্ধভাবে সাজাতে যে মূল্যবান সময় দরকার হবে তার জন্য পদাতিক বাহিনীর উপর নির্ভর করছে সে। কাউন্ট যে তাদেরকে বিপদের দিকেই টেনে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। তবে কামানের সুরক্ষিত মাজরের ছত্র ছায়ায় থেকে বিপদ মোকাবেলা করা কঠিন হবে না। মেজরের আত্মবিশ্বাস কম হলেও একেবারে নেই তা নয়। প্রতিটি স্থির ট্র্যাকের পাশে বালি মেশানো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে রয়েছে ক্রু আর ড্রাইভাররা। খালি মাথা, শার্টের বোতাম খোলা, হাতে সিগারেট।
মাথাটা পেছন দিকে হেলিয়ে দিয়ে বড় করে শ্বাস টানল মেজর লুইগি রাকা। তার নির্দেশ বজ্র নিঘর্ষের মতো ছড়িয়ে পড়ল মরু প্রান্তরে। ফলিন সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠল লোকজন। ব্যস্ত হাতে অস্ত্র তুলে নিয়ে ইউনিফর্ম ঠিকঠাক করলো। প্রতিটি ট্রাকের পাশে লাইন দিয়ে দাঁড়ালো তারা। আমার আদরের সন্তানরা, আমার বুকের মানিকরা উত্তেজিত ভাবে লাইনের সামনে পায়চারি শুরু করলো কাউন্ট ডিক্যান্টিয়া। তোমরা আমার রক্ত, হে আমার বীর সন্তানরা। খুঁটিয়ে প্রত্যেককে দেখছে সে, কিন্তু আবেগের বেশি দৃষ্টি ঝাপসা হয়ে থাকায় দেখতে পাচ্ছে না। শার্টের বোতাম খোলা, সিগারেট ধরা হাত পেছনে লুকানো, মুখে না কামানো খোঁচা খোঁচা দাড়ি। আমি জানি রক্তে পিপাসে অস্থির হয়ে আছো তোমরা। পেছনের বাতাসে হেলান দিয়ে মুক্ত কণ্ঠে হাসল সে। বাচ্চারা, তোমাদের আমি বালতি বালতি রক্ত দেব। আজ তোমরা মনের আশ মিটিয়ে তা পান করতে পারবে। যারা শুনতে পাবার মতো কাছাকাছি রয়েছে তারা পরস্পরের মুখ চাওয়াচাই শুরু করলো। অস্বস্তির সঙ্গে মাথা চুলকালো কেউ কেউ। মদ খেয়েছে সবাই, কিন্তু তাই বলে স্বাভাবিক বোধ বুদ্ধি হারায়নি তারা। ভাবছে কাউন্টকে শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। অল্প বয়সী এক বাড়াটে সৈনিকের সামনে দাঁড়ালো কাউন্ট। হেলমেটের বাইরে তার লম্বা চুল ঝুলে রয়েছে। গাম্বিনো, বলল কাউন্ট। ছোকরা মাথা নত করে অপ্রতিভ ভাবটুকু লুকানোর চেষ্টা করল। তোমাকে আজ আমরা একজন বীর যোদ্ধা বানাবো। রাইফেলম্যান সৈনিকটিকে আলিঙ্গন করল সে। তোমাকে শত্রুর হাতে নিহত হয়ে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কাউন্ট ডিক্যান্টিয়ার নির্দেশ পেলে হাসতে হাসতে মরতে পারো তুমি। সৈনিকের লাজুক হাসি ধপ করে নিভে গেল। মৃদু একটা ঝাঁকি খেয়ে মুখ তুলল সে। গাও গাম্বিনো, গাও, চেঁচিয়ে উঠল কাউন্ট। নিজেই হেড়ে গলায় গাইতে শুরু করলো। কাউন্ট ডিক্যান্টিয়ার অপর নাম দুর্জয় সাহস। সামনে যাকে পাও কেটে করো সাপ, মানুষ কিংবা মোষ। লাইনের সামনে মার্চ করতে করতে গেয়ে চলল সে। তার পায়ের নিচে মাটি থরথর করে কাঁপতে লাগলো। লাইনের শেষ মাথায় পৌঁছবার পর তার গান থামলো। মেজর রাকার দিকে তাকিয়ে মাথা জাকালো সে। মেজর আবার একটা হুঙ্কার ছাড়ল। মাউন্ট আপ! কালো শার্ট পরা ট্রুপারদের ঝাঁকটা ভেঙে গেল। যে যার ট্রাকের দিকে ছুটল সবাই। কলামের মাথায় সম্মানসূচক জায়গাটি দখল করে দাঁড়িয়ে রয়েছে কাউন্ট রোলস রয়েস। ড্রাইভারের সিটে আগেই উঠে বসেছে ডিনো। তার পাশে বানান্টো সাতা, হাতে ক্যামেরা। রোলস রয়েসের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে। কাউন্টের ব্যক্তিগত জিনিসপত্র পিছনের সিটে ভর্তি। স্পোর্টস রাইফেল, শটগান, ট্রাভেলিং ব্যাগ, পিকনিক বক্স, বেতের তৈরি ওয়াইন ক্যারিয়ার, বিউনকিলিয়ার, টেবিল ঘড়ি সহ আরও কত কি। গাড়িতে চড়ে প্যাড লাগানো নরম সিটে হেলান দিল কাউন্ট। তাকালো মেজরের দিকে। মনে রেখো রাখা, আমার রণকৌশলের বৈশিষ্ট্য হলো গতি আর চমক। শত্রুর হৃৎপিণ্ডে বজ্রাঘাত হানু কাউন্ট ডিক্যান্টিয়ার নামে। কলামের সর্বশেষ ট্রাকে ড্রাইভারের পাশে বসে রয়েছে মেজর লুইগি রাকা। সামনের 49টা ট্রাকের ধুলো খাচ্ছে আর ধর ধর করে ঘামছে। হাত ঘড়ি দেখলো সে। সর্বনাশ, এরই মধ্যে 11টা পেরিয়ে গেছে। এই সময় কাকে যেন অভিশাপ দিয়ে কষে ব্রেক করলো ড্রাইভার। ট্রাক পুরোপুরি থামবার আগেই লাফ দিয়ে রানিং বোর্ডে বেরিয়ে এলো মেজর। সেখান থেকে আরেক লাফে উঠে পড়লো ক্যাবের ছাদে। কি ব্যাপার? সামনে ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করলো সে। কি জানি মেজর, কিছু বুঝতে পারছি না, পাল্টা চিৎকার করে জবাব দিল লোকটা। তাদের সামনে গোটা কলাম স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ গুলির আওয়াজ হতে মাথা নিচু করে নিল মেজর। তার ধারণা হলো সরাসরি একটা অ্যাম্বুশের ভিতর এসে পড়েছে তারা। চারদিক থেকে প্রশ্ন আর মন্তব্য শোনা গেল। প্রায় সব ট্রাক থেকেই নেমে এলো ড্রাইভার আর হেল্পাররা। সামনে কোথাও থেকে গুলির আওয়াজ হয়েছে। চোখে বিনকিউলার তুলে তাকালো মেজর রাকা।
মরু বিস্তৃতি পেরিয়ে আবার বেশি এলো গুলির শব্দ। এতক্ষণে রোলস রয়েসটাকে বিনকিউলারের লেন্সে ধরতে পারল সে। কলাম থেকে বেরিয়ে বাম দিকের খোলা প্রান্তর ধরে ছুটছে রোলস রয়েস। ব্যাক সিটের উপর দাঁড়িয়ে রয়েছে কাউন্ট, তার হাতে শর্ট গান। মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। মেজর রাকাও তাকালো। পাখির পালক উঠছে বাতাসে। নিহত পাখিটা ডিগবাজি খেতে খেতে রোলস রয়েসের খানিকটা সামনে পড়ল। পাখির ঝাঁকটা এখনো রয়েছে নাগালের মধ্যে। কাউন্টের শটগান আবার গর্জে উঠল। নীল আগুনের ফুলকি বেরোলো মাজল থেকে। আকাশে বিস্ফোরিত হলো আরো দুটো পাখি। বাতাসে ছড়িয়ে পড়লো পালকগুলো। ব্রেক করলো ড্রাইভার। বারান্টো সাতার দিকে তাকিয়ে রয়েছে মেজর। গাড়ি থেকে নেমে নিহত পাখি নিয়ে দৌড়ে কাউন্টের কাছে ফিরে এলো সে। সাতার হাত থেকে পাখি নিয়ে পোজ দিল কাউন্ট। হাঁটু গেড়ে বসে চোখে ক্যামেরা তুলল বারান্টো সাতা। তার ঠোঁট জোড়া নড়ে উঠল। এত দূর থেকে শুনতে না পেলেও কি বলছে সে বুঝতে পারল লুইগি রাখা। আরেকটু হাসুন মাই কাউন্ট। সত্যি তাই। পর মুহূর্তে দু কান পর্যন্ত বিস্তৃত হলো কাউন্টের ঠোঁট। সারা বাঞ্চত ডোবাবে। দাঁতে দাঁত চেপে ঝাল ঝাড়ল মেজর রাখা। আদিবাসী যোদ্ধাদের মধ্যে বিপজ্জনক একটা অস্থিরতা মাথা ছাড়া দিতে শুরু করেছে। সেই সকাল থেকে খুলি পাঠানো রোদের মধ্যে বসে অপেক্ষা করছে তারা, অথচ যুদ্ধ শুরুর কোনো আলামত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সকাল 10টার দিকে স্কাউটরা এসে রিপোর্ট করে গেছে। শিফটাররা পজিশন ছেড়ে রওনা হয়েছে। সঙ্গে সঙ্গে কামাল হাসানের আদিবাসী বাহিনী সতর্কতার সঙ্গে নির্বাচিত পজিশনে চলে এসেছে, কিন্তু তারপর আর কোনো খবর নেই। শিফটারদের প্রথম আক্রমণটা কোথায় ঠেকানো হবে মাইকেল আগেই তা ঠিক করে রেখেছিল। সম্ভাব্য ভালো পজিশন খুঁজে বের করবার জন্য 3 দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তাকে। আদিবাসীদের অশ্বারোহী বাহিনী অত্যন্ত বিশৃঙ্খল। অল্প সময়ের ভেতর যতটা সম্ভব ট্রেনিং দেওয়া হয়েছে তাদের। সাবধান করে দিয়ে বলা হয়েছে চোখ কান খোলা না রাখলে অ্যাম্বুশের ফাঁদে পড়তে হবে। নির্বাচিত জায়গাটা 2 গিরিশৃঙ্গের মাঝখানে সরু সারদেশি গিরি সংকট, যেখানে চড়া হতে শুরু করে একটা পানেল এটি সৃষ্টি করেছে তার মুখের কাছে। জানা কথা, শিপটাদের সামনে এটাই একমাত্র খোলা পথ। দৈর্ঘ্যে সেটা প্রায় 12 মাইলের মতো। আক্রমণকারীদের কোনোভাবে দক্ষিণ শৃঙ্গের কাছাকাছি টেনে আনতে হবে। ওদিকে পাথুরে ডালের উপর বিকার্স মেশিন গানগুলো বসানো হয়েছে। ওখান থেকে পাথুরে ডাল বেয়ে ছোট্ট একটা পানিবাত নেমে গেছে খোলা প্রান্তরে। নালাটা এখন শুকনো। একে বেঁকে 5 মাইল এগিয়ে মরুভূমির সঙ্গে মিশে গেছে। তবে গালা, হারারি আর রাস্তা অশ্বারোহী সৈনিকদের লুকিয়ে থাকবার জন্য যথেষ্ট গভীর আর চড়া ওটা। নালার মেঝেতে বালি যেন সাদা চিনি। পাশে ঘোড়া নিয়ে সারাদিন সেখানে অপেক্ষা করলো বিশাল অশ্বারোহী বাহিনী। বুদ্ধি করে দুটো দলকে আলাদাভাবে রাখা হয়েছে। রাস্তা আর হারারিরা পজিশন নিয়ে আছে ফাঁদের মাথায়। পাহাড়ের পাথুরে ডালে সবচেয়ে কাছাকাছি ওখানে বোল্ডারের আড়লে গা ঢাকা দিয়ে রয়েছে বিকাশ গানাররা। আর গালারা পজিশন নিয়েছে নালার আরো সামনে। নালাটা যেখানে খোলা প্রান্তরে বেরোবার পর তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে চলে গেছে শুকনো ঘাস জমির দিকে। ওদের নেতৃত্ব দিচ্ছে গালাদের একজন সর্দার, দাগি কাপুলা। কাপুলা গালার মুখে চোখের কোণ থেকে চিবুক পর্যন্ত লম্বা। একটা কাটা দাগ আছে, সেজন্য তার নামের আগে ওই শব্দটা বসেছে। গালা অশ্বারোহীদের পরনে নীল আলখাল্লা। নালার বাঘটার কাছে পার এত উঁচু যে 1200 অশ্বারোহীকে লুকিয়ে রাখতে কোনো অসুবিধা হলো না। হারারি আর রাষ্ট্র অশ্বারোহীদের সংখ্যা কম নয়, প্রায় 3000। বিজয় বা পরাজয় নির্ভর করছে দুটো প্রশ্নের উপর, শৃঙ্খলা আর ধৈর্যের সঙ্গে কতক্ষণ নালার ভেতর নিজেদের লুকিয়ে রাখতে পারবে ওরা। বিদেশি কমান্ডারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে কিনা সন্দেহ নেই। খোলা মরু ধরে এগিয়ে আসার সময় শিপটারা বিশৃঙ্খল আর এলোমেলো অবস্থা থাকবে। অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে প্রতিহত করা সম্ভব। কিন্তু ইতিমধ্যেই
ধৈর্যের শেষ সীমে পৌঁছে গেছে ওরা। সারাদিন সূর্যের অত্যাচার সহ্য করে সবাই ক্লান্ত আর মেজাজি হয়ে উঠেছে। দানা পানির অভাবে ছটপট করছে ঘোড়াগুলো। অদৃশ্য একটা জাল ফেলে রেখেছে মাইকেল সেবার্স। সেই জালে শিপটা বাহিনীকে আটকাতে চায় সে। জালের মুখ হিসাবে বেছে নিয়েছে নালা চড়া একটা বাঁক। তার আশা টোপ গিলিয়ে এখানে তাদেরকে আনতে পারবে সে। খোলা প্রান্তরের আরো 2 মাইল সামনে মাটির একটা চওড়া আর উঁচু ভাঁজের আড়ালে লুকিয়ে রয়েছে অশ্বারোহীদের ছোট্ট একটা দল। মাইকেলের টপ এই মুহূর্তে বাসটার কাছ থেকে খানিকটা পিছনে গরবিনীর টারেটে দাঁড়িয়ে রয়েছে মাইকেল। আজ সকালে প্রথম যখন খবর এলো শিপটারা মুভ করছে, সেই থেকে ওখানে পজিশন নিয়েছে ছোট্ট দলটা। আর সবার মতো তারও অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে একঘেয়েমি শিকার। ওরা স্বাধীন চেতা, উশৃঙ্খল, বিপুল প্রাণ শক্তির অধিকারী। এখনো যে ওরা জোট ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়েনি সেটাই আশ্চর্য লাগলো মাইকেলের। যে কোনো মুহূর্তে ধুত্তর বলে বাড়ির পথ ধরলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিজের কাজে ব্যস্ত এবং খুশি এমন লোক মাত্র একজনকেই দেখতে পেল মাইকেল। চোখ থেকে বিনকিওলা নামিয়ে অকারণে অস্বস্তির সঙ্গে ভদ্রলোকের দৃশ্যমান অংশটুকুর দিকে তাকিয়ে থাকল সে। চঞ্চলার ইঞ্জিন কম্পার্টমেন্টের ভেতর কোমর থেকে উপরের অংশ সম্পূর্ণ অদৃশ্য রয়েছে রানার। বাইরে বেরিয়ে আছে শুধু পা আর উরুর পেছনটা। বাতাসে ছড়িয়ে পড়ছে বিরতিহীন শীষ। ওখানে তোমার সাফল্যের পরিমাণ কি উল্লেখ করার মতো? জিজ্ঞেস করলো মাইকেল স্রেফ শীষটা থামানোর জন্য, কারণ সুরটা একেবারেই অর্থহীন লাগছে তার। এলোমেলো চুল সহ মাথাটা বের করলো রানা। একদিকের গালে কালো তেলের দাগ। সমস্যাটা বোধহয় ধরতে পেরেছি, বলল। কার্বন রডে খানিকটা ময়লা ঢুকে পড়েছে। আব্বাসের হাত থেকে ন্যাকড়া নিয়ে হাত মুছল। শিবটাদের মতলবটা কি বুঝতে পারছো কিছু? একটা সমস্যা দেখা দিয়েছে বলছে। চোখে বিনকিওলা তুলে চারদিকটা আবার একবার দেখে নিল মাইকেল। চেহারায় গাম্ভীর্য আর উদ্বেগ। স্বীকার করতে লজ্জা নেই, আমি ভেবেছিলাম মরার জন্য পঙ্গপালের মতো ছুটে আসবে শালারা, সামনে পিছনে ভুলেও তাকাবে না। ধীর পায়ে হেঁটে এলো রানা। গরবিনের টারিটে মাইকেলের পাশে উঠে পড়ল। নালা যেখানে বাঁক নিয়েছে তার শেষ মাথায় দাঁড়িয়ে রয়েছে কার দুটো। খানিক সামনেই সীমাহীন ঘাস আর ঢেউ তোলা বালির পাহাড়ের ভিতর অস্তিত্ব হারিয়েছে নালাটা। এখানে নালার পাড় খুব কম উঁচু। কার দুটোর খোল আড়াল করা গেলেও টারিটের উপরের অংশ পাড়ের কিনারা ছাড়িয়ে উঁচু হয়ে আছে। গাছপালা শুকনো ডাল দিয়ে ঢাকা হয়েছে। ওগুলো ক্রুদের অবজারভেশন পোস্ট হিসেবে কাজ করছে। রানার হাতে বিনকিওলা একটা ধরিয়ে দিল মাইকেল। আমার ধারণা শত্রুদের কমান্ডার লোকটা কুড়ের বাদশা অথবা ভিতর ডিম। 2 পা এগোয় তো 1 পা পিছুয়। উদ্যোগের সঙ্গে মাথা নাড়ল সে। ব্যাপারটা আমার একদম পছন্দ হচ্ছে না। আবার থেমেছে দেখছি, বলল রানা। দূরের ধুলি মেঘ দেখে কলামের মাথার পজিশন ঠাওর করলো। ধুলোর পাহাড় সামনে এগোচ্ছে না, ধীরে ধীরে ছোট হচ্ছে আকারে। ও মাই গড! গঙ্গি উঠল মাইকেল। ছো দিয়ে কেড়ে নিল বিনকিওলা। শালার বেটা শালা, নির্ঘাত কোনো ফোন দিয়ে এটেছে। এইবার নিয়ে 7 বার থামলো, অথচ সহজবোধ্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমার দৃঢ় বিশ্বাস দুর্বল কোনো সামরিক প্রতিভার খপ্পরে পড়েছি আমরা। নেপোলিয়নের আধুনিক সংস্করণ। আক্রমণ না করেই শালা আমার নার্ভের ধাপারাপা করে দিয়েছে। স্মিত হেসে রানা পরামর্শ দিল, তোমার আসলে যা দরকার তা হলো খানিকটা অবসর সময় রামি খেলার জন্যে। কামাল হাসান অপেক্ষা করছেন, সে খবর রাখো। যেন অনুবাদ ছাড়াই রানার কথা বুঝতে পারলেন। চোখে নগ্ন প্রত্যাশা নিয়ে গরবিনের পাশ থেকে ওদের দিকে মুখ তুললেন। গদ্য প্রধান কামাল হাসান।
আর্মার্ড কারের পাশে সামান্য ছায়া পড়েছে, সেখানে একটা অ্যামুনিশন বক্স রাখা হয়েছে। ঢাকনির উপর তার সাজিয়ে বসে আছেন তিনি। তার পেছনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে ব্যক্তিগত দেহরক্ষীরা, তারাও আগ্রহের সঙ্গে মুখ তুলল। ওরা আমাকে ঘিরে ফেলেছে, ফ্যাস ফ্যাস করে উঠল মাইকেল। জানি না কোন দল বেশি বিপজ্জনক, বেজন্মা বুড়োটা নাকি কুড়ের বাচ্চা শিপটাদের কমান্ডার। আবার চোখে বিনকিওলা তুলল সে। পাহাড় শ্রেণীর লম্বা পাদদেশের উপর দৃষ্টি ভোলালো। ধুলোর কোনো চিহ্ন মাত্র দেখল না সে। শালারা করছেটা কি? সপ্তম যাত্রা বিরতির নির্দেশটা কাউন্ট ডিকান্ডিয়ার তরফ থেকেই এলো। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা এড়িয়ে যাবার আদৌ কোনো উপায় ছিল না। যে কোনো বিচারে যাত্রা বিরতির কারণটাকে জরুরি বলে অভিহিত করা যায়। কাউন্টের পোর্টেবল কমোড অত্যন্ত ব্যস্ততার সঙ্গে একটা ট্রাক থেকে নামানো হলো। ওটাতে তার ব্যক্তিগত জিনিসপত্র বহন করা হচ্ছে। ওদিকে রোলস রয়েসের পিছনে ছিটে মোচড় খাচ্ছে কাউন্টের শরীর, গুংরাচ্ছে সে। প্রকৃতির ডাকে এখনই সাড়া দিতে না পারলে তার শারীরিক নিয়ন্ত্রণ ভেঙে পড়বে। লেজে গোবরে হয়ে যাবে আভিজাত্য আর প্রাইভেসি। আর একটু ধৈর্য ধরুন মাই কাউন্ট, পাশ থেকে তাকে সান্ত্বনা দিল বানাটো সাদা। কাউন্টের দুর্দশা দেখে প্রায় কেঁদে পেলে আর কি। জানি, এর কারণ কি আমি জানি, ধরা গলায় বলল সে। কুয়ার পানি মাই কাউন্ট, কুয়ার দূষিত পানি। কমরটা এমনভাবে বসানো হলো ব্যক্তিগত কাজটি সারবার মুহূর্তে কাউন্ট যাতে একই সঙ্গে পাহাড় শ্রেণীর সৌন্দর্য অবলোকনের সুযোগ পায়। কমোডের 3 দিকে ক্যানভাসের পর্দা টাঙানো হলো 500 পদাতিক সৈনিকের কৌতূহলী দৃষ্টি থেকে আসনটি আড়াল করবার জন্য। আয়োজন শেষ হলো একেবারে চরম মুহূর্তে। 3 জন লোকের ঘাড়ে চেপে রোলস রয়েস থেকে নামলো কাউন্ট। অবিরাম কাতরাচ্ছে সে। গোটা কলাম স্থির হয়ে গেল। শ্রদ্ধা ও আগ্রহ সূচক নিস্তব্ধতা নেমে এলো সৈনিকদের মধ্যে। 3 জন লোক কাউন্টকে কমোডের দিকে বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ধৈর্যচ্যুতি ঘটল। লাফ দিয়ে মাটিতে পড়ল সে, এমনভাবে ছুটল যেন অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে চায়। চোখের পলকে ক্যানভাস পর্দার ভেতরে অদৃশ্য হয়ে গেল। মাত্র 2-1 সেকেন্ড পরই ভেতর থেকে হুঙ্কার বেশি এলো, ডাক্তার ডাকো। রহস্য ভরপুর ছায়াছবির শেষ দৃশ্যে দর্শকরা যেমন উত্তেজনা বোধ করে, সম্মোহিত হয়ে পড়ে 500 যোদ্ধারও সেই একই অবস্থা হলো। কাউন্ট চিৎকার করে উঠতেই তাদের মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ল। এক কান থেকে আর এক কান হয়ে শেষ পর্যন্ত তা পৌঁছল মেজর লুইগির কানে। বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে অস্থির হয়ে ছুটে এলো সে। ব্যাপারটা তদন্ত হওয়া দরকার। পর্দা সরিয়ে ভেতরে উকি দিয়ে দেখল সে কাউন্ট আর তার মেডিকেল অ্যাডভাইজাররা কমরটাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কমরের মাঝখানে পড়ে থাকা পদার্থ সম্পর্কে জোর আলোচনা চলছে। কাউন্টকে ম্লান দেখালো, কিন্তু তবু সে শুদ্ধ মাতৃত্ব অর্জনকারিনীর মতো গর্বিত, যার সন্তান সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। দৌড় গড়ায় নড়াচড়া লক্ষ্য করে সেদিকে তাকালো কাউন্ট। মেজর রাকাকে দেখতে পেয়ে গম্ভীর হলো। তাকেও কোমরে পড়ে থাকা পদার্থ পরীক্ষার জন্য ডাকা হতে পারে, এই ভয়ে কুকড়ে ছোট হয়ে গেল মেজর। তাড়াহুড়োর সঙ্গে স্যালুট করলো সে, পিছিয়ে গেল 1 পা। ইউর এক্সেলেন্সি, আমাকে কি তলব করেছেন? আমি একজন অসুস্থ মানুষ রাকা, বলেই একটা ভঙ্গি নিয়ে ফেললো কাউন্ট। শির দ্বারা বাঁকা হয়ে গেল, আলগাভাবে দুলতে লাগলো মাথা। তারপর ধীরে ধীরে কাজ শক্ত করলো সে, উঁচু করলো চিবুক, টান পড়লো ঠোঁটে, দুর্বল হাসি ফুটলো সামান্য, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। আমরা অগ্রসর হব রাকা। শত্রু দুর্জয় দুর্গ ব্যঙ্গে গুড়িয়ে দেব। আমার বাহিনীকে বলো আমি সম্পূর্ণ সুস্থ আছি। সত্যি কথাটা তাদের কাছে গোপন করে যাও। আমি অসুস্থ জানলে ওদের মনোবল ভেঙে যাবে, ওরা আতঙ্কিত হয়ে পড়বে। আবার স্যালুট করলো মেজর। আপনি যা বলেন মাই কর্নেল। আমাকে সাহায্য করো রাকা, নির্দেশ দিল কাউন্ট। আমি গাড়িতে ফিরব। অনিচ্ছা সত্ত্বেও কাউন্টের একটা হাত ধরল লুইগি রাখা। তার কাঁধের উপর মাথার ভার চাপিয়ে দিল কাউন্ট।
ক্যানভাসের পর্দা সরিয়ে বেরিয়ে এলো ওরা। মেজরের কাঁধ থেকে মাথা তুলে অপেক্ষারত সৈনিকদের উদ্দেশ্যে সহাস্যে হাত নাড়ল কাউন্ট। বাচারা, বিড় বিড় করে বলল সে, আমার অসুস্থতার কথা জানতে পারলে কেঁদে বুক বাসাবে ওরা। না, ওদেরকে জানানো চলবে না। ওদেরকে আমি বিজয়ের পথে অবশ্যই এগিয়ে নিয়ে যাব। ওখানে ছাই গড়ছেটা কি বলবে আমাকে? তারিতে দাঁড়ানো রানার দিকে মুখ তুলে জিজ্ঞেস করলো মাইকেল, ভারী উদ্গিন্ন। কিচ্ছু না, আশ্বস্ত করলো রানা, কোনো নড়াচড়া নেই। লক্ষণটা ভালো মনে করছি না, গম্ভীর হলো মাইকেল। আর ঠিক তখনই বিজয়ের উল্লাস বেরিয়ে এলো কামাল হাসানের গলা থেকে। কোমর আর নিতম্ব তুলে নৃত্য শুরু করলেন। মাইকেলের সামনে মেলে দিলেন হাতের সব কটা তাস। এটা আরো খারাপ লক্ষণ বলে গুশি খাওয়ার আগেই পকেটে হাত ভরে মানি ব্যাগ বের করলো। ইতিমধ্যে বৃদ্ধ আবার তাস ফাটতে শুরু করেছেন। অ্যানির ব্যাপারটা, তার কি খবর জিজ্ঞেস করলো সে। ছায়া পর্যন্ত দেখছি না, আবার আশ্বস্ত করলো রানা। দেখব বলে আশাও করি না। তার আচরণ আমার ভালো লাগেনি। নেশারটা অমন শান্তভাবে নিল কেন? আমার হিসেবে বলে অনেক আগেই তার উদয় হওয়ার কথা ছিল। ধরে নাও হিসেবে ভুল করেছ, বলল রানা চোখে বিনকিওলা তুলে ফাঁকা দিগন্তে দৃষ্টি বোলালো। আমার হিসেবে সাধারণত ভুল হয় না বলেই তো চিন্তা হচ্ছে, বলে তাসগুলো তুলে নিল মাইকেল। যে কোনো মুহূর্তে তার গাড়িটা আমরা দেখতে পাবো। ক্যাম্পে অলস সময় কাটাবে তেমন মেয়ে সে নয়, বিশেষ করে এখানে যখন পুরো দস্তুর একটা যুদ্ধ লাগতে যাচ্ছে। কোথাও কিছু ঘটলে সামনের সারিতে থাকা তার স্বভাব। তা ঠিক, একমত হলো রানা। গিরিখাদে থাকতে রাজি হলো বটে, কিন্তু তার ভাবসাব আমারও ভালো ঠেকেনি। তাই এমন ব্যবস্থা করে এসেছি নিতম্বিনী নড়বে না এক চুল। মানে? তেমন কিছু না, বলল রানা। ডিস্ট্রিবিউটর থেকে কার্বন রড খুলে নিয়ে এসেছি। ঠোঁট টিপে হাসতে শুরু করলো মাইকেল। সারা দিনে একটাই সুখবর পেলাম, বাঁচা গেল। দুপেক্ষার গোলাগুলির মাঝখানে অ্যানিকে দেখা যাবে না। বাড়াটে ইটালিয়ানদের কপাল মন্দ, মন্তব্য করলো রানা। দুজনেই হেসে উঠল। মাঝে মধ্যে তুমি আমাকে সত্যিই অবাক করে দাও, তা জানো কি ওল্ড চ্যাপ? পকেট থেকে চুরুট বের করে রানার দিকে ছুঁড়ে দিল মাইকেল। আমার সম্পত্তির নিরাপত্তার দিকটায় তুমিও লক্ষ্য রাখছো, সেজন্য আন্তরিক ধন্যবাদ, বলল সে। সত্যি, ব্যাপারটা আমার ভালো লাগলো। চুরুটের গোড়া কামড়ে ছিল রানা। দিয়াশালাইয়ের কাঠে জেলে সেটা ধরাবার সময় চোখ কুচকে তাকিয়ে থাকলো মাইকেলের দিকে। রেঞ্চের নিয়ম দেখছি কিছুই তুমি জানো না হে, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল। মালিকানার ছাপ না মারা পর্যন্ত সব গরুই বেয়ারিশ। ওর অভিনয় দারুণ বিশ্বাসযোগ্য হলো। তাগড়া জোয়ান দেখে আদিবাসী 5 জন যুবককে বেছে নিল অ্যানি উইসপার। এরা সবাই কামাল হাসানের ক্যাম্প পাহারা দেওয়ার জন্য রয়ে গেছে। প্রত্যেককে $1 করে মজুরি দিল। খাটিয়ে নিল গাদার খাটুনি। প্রতিবার একজন করে নিতম্বিনের ক্র্যাঙ্ক হ্যান্ডেল ঘোরালো তারা। পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে উৎসাহ দিল অ্যানি। রাগ আর হতাশায় টকটকে লাল হয়ে আছে তার চেহারা। এভাবে 1 ঘন্টা কাটবার পর সে বুঝলো তাকে নিরাপদ দূরত্বে আটকে রাখবার জন্য স্যাবোটেজ করা হয়েছে, অর্থাৎ নিতম্বিনীর ইঞ্জিনে কোথাও কলকাঠি নাড়া হয়েছে। অ্যানি উইসপার হলো সেই দুর্লভ প্রজাতির মেয়ে যে কিনা কোথায় কি ঘটছে জানবার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে বা যে কোনো ঝুঁকি নিতে সদ্য প্রস্তুত। সে তার অনুসন্ধিৎসু মনের খোরাক মেটানোর জন্য সারাটা জীবন অসংখ্য বন্ধু, মেকানিক আর ইনস্ট্রাক্টরদের অজস্র প্রশ্ন করে শুধু যে বিরক্ত করেছে তাই নয়, শিখেছেও প্রচুর। বোতাম টিপে একটা মেশিন বা ইঞ্জিন চালু করতে পারাই তার জন্য যথেষ্ট নয়। ড্রাইভার আর পাইলট হয়ে সন্তুষ্ট হতে পারেনি সে। গাড়ি আর প্লেনের ইঞ্জিন কিভাবে কাজ করে তাও শিখেছে। ঠিক আছে জনাব মাসুদ রানা, দেখা যাক তোমার
কুকীর্তি ধরতে পারে কিনা গাম্ভীর্যের সঙ্গে বিড়বিড় করল সে। প্রথমে পরীক্ষা করা যাক ফুয়েল সিস্টেম। চুলগুলো এক এক করে মাথার একটা স্কার্ফ বাঁধল সে। শার্টের আস্তিন গুটিয়ে কাজে নেমে পড়ল। প্রকাণ্ড দেহী 5 জন হেল্পার বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো। ইঞ্জিন কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে কাউলিংটা তুলে ফেলল অ্যানি। 5 জনই তারা এবার ভিড় করে এগিয়ে এলো পরামর্শ আর সাহায্য নিয়ে। কাজ শুরু করবার আগে তাড়া করে তাদের খেদাতে হলো অ্যানির। একবার কাজ শুরু করবার পর চারপাশের পরিস্থিতি সম্পর্কে তার আর কোনো খেয়ালই থাকলো না। 8 ঘন্টার মধ্যে ফুল সিস্টেম টেস্ট করা হয়ে গেল। নিশ্চিতভাবে বুঝলো ট্যাঙ্ক থেকে কোনো বাধা ছাড়াই কার্বোরেটর আর সিলিন্ডারে পৌঁছচ্ছে ফুয়েল। পাম্পটাও কাজ করছে সুষ্ঠুভাবে। এরপর ইলেকট্রিক সিস্টেম পরীক্ষা করা দরকার। শুরু করতে যাবে তার শার্টের প্রান্ত ধরে টান দিল কেউ। বিরক্ত হলো অ্যানি, কিন্তু তাকালো না। বলল, হ্যাঁ শুনছি, বলো কি করতে চাও। কোনো জবাব না পেয়ে রাগের সঙ্গে ঘাড় ফেরালো সে। অবাক বিস্ময় হা হয়ে গেল ভানু। দুষ্ট বান্ধবীকে জড়িয়ে ধরে বুকে টেনে আনলো অ্যানি। ফর গড সেক, এখানে তুমি এলে কিভাবে? পালিয়েছি মিস অ্যানি। হাসপাতাল তো একটা কয়েদখানা। আমার মতো ছাগল ছানা ওখানে কি করে থাকে বলো? মাই গড, কিন্তু এলে কিভাবে? বাবার এক লোককে বললাম একটা ঘোড়া চাই আমার। জানালা দিয়ে বেরিয়ে ওটার পিঠে চড়লাম। তারপর গিরিগাদ বে নামা, সে তো আমার জন্য পানি। তোমার সে বন্ধুর কি হলো? যুবক ডাক্তার আগ্রহের সঙ্গে জানতে চাইল অ্যানি। এখনো বানুর হাত ধরে আছে। মেয়েটির প্রতি তার দরদ আর ভালোবাসা উপলব্ধি করে মনে মনে নিজেই খানিকটা বিস্মিত। ও সে! বানুর স্বরে তার ছিল আর ঘৃণা। গোটা হাসপাতালে সেই ছিল সবচেয়ে নিরস আর একঘেয়ে। ডাক্তার, একটা মেয়ে কি চায় তাই সে জানে না। আমি শেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু এমনকি শেখার আগ্রহ তার নেই। হাসি চেপে অ্যানি জিজ্ঞেস করলো, আর তোমার পা পা কেমন আছে? ও কিছু না, ঠিক হয়ে গেছে। জখমটাকে কোনো গুরুত্বই দিল না ভানু। যদিও অ্যানি লক্ষ্য করলো আগের চেয়ে বেশ একটু রোগা হয়ে গেছে মেয়েটা। চেহারায় ক্লান্তির ছাপ। দীর্ঘ দুর্গম গিরিঘাট বেয়ে নামতে অমানসিক পরিশ্রম করতে হয়েছে তাকে। বান্ধবীকে জড়িয়ে ধরে হাঁটিয়ে নিয়ে এলো অ্যানি। একটা গাছের নিচে ছায়ায় বসালো। শুনলাম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, বলল বানু। সেজন্যই চলে এলাম। চেহারাই বলে দেয় তার পায়ে এখনো ব্যথা আছে, কিন্তু সেটা ভুলে থাকবার চেষ্টা করছে সে। শিপটারা নাকি মুভ করেছে। চারদিকে চোখ বুলালো একবার। রানা, মাইকেল, ওদের দেখছি না যে। আব্বাসি বা কোথায়? ওরা যুদ্ধে গেছে, মৃদু কণ্ঠে বলল অ্যানি। যুদ্ধে গেছে? আর আমরা আমরা এখানে কি করছি মিস অ্যানি? সিট দ্বারা খাড়া হয়ে গেল বানুর। আমরা যাতে যেতে না পারি তার ব্যবস্থাও করে গেছি। কি? সংক্ষেপে পরিস্থিতিটা ব্যাখ্যা করল অ্যানি। সব শুনবার পর মাথায় হাত দিল বানু। পুরুষ মানুষদের বিশ্বাস করেছ কি মরেছ অবশ্য মন্তব্য করলো সে। তবে আমাদের ওরা চেনে না। দাঁড়াও, বেলকে দেখিয়ে ছাড়বো। খানিকক্ষণ চিন্তা করলো সে। ধীরে ধীরে হতাশার ছায়া নামলো চেহারায়। কিন্তু আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। তবে কি ওরা শুধু একাই মজা লুটবে? আমরা যুদ্ধে যাব না? যাব, অবশ্যই যাব। রানুকে পাশে নিয়ে আর্মার্ড কারের ইঞ্জিন পরীক্ষা করা অসম্ভব। বাবার না চাইতেই সাহায্য করতে গিয়ে সে শুধু কাজে বিঘ্নই সৃষ্টি করবে। 6 বারের বার কোণের গুঁতো দিয়ে তাকে সরিয়ে দেওয়ার পর এনে জিজ্ঞেস করলো, কিভাবে বিকার্স মেশিন গান চালাতে হয় জানো তুমি? আমি পাহাড়ি মেয়ে মিস অ্যানি, সগর্বে বলল বানু। আমার জন্মই হয়েছে হাতে বন্দুক আর 2 পায়ের মাঝখানে ঘোড়া নিয়ে। দ্বিতীয়টা অবশ্য ঘন ঘন বদলাও, পিস পিস করে বলল অ্যানি। শুনতে পেয়ে খিলখিল করে হেসে উঠল বানু। না, আমি জিজ্ঞেস করছি বিকার্স মেশিন গান কখনো চালিয়েছ কিনা? না, অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করল বানু। পর মুহূর্তে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু কিভাবে চালাতে হয় শিখতে 1 মিনিটও লাগবে না আমার। অন্তত কিভাবে কাজ করে সেটা বলে দিতে পারবে? ওই যে
টারিতে খাড়া হয়ে থাকা ব্যারেলটা ইঙ্গিতে দেখালো অ্যানি। চেষ্টা করে দেখো। আশ্রা আশ্রি করে নিতম্বিনীর ট্যারিতে উঠে পড়ল বানু। এতক্ষণে মন দিয়ে কাজ করবার সুযোগ পেল অ্যানি। আধ ঘন্টা পর সবিস্ময়ে বলল সে, ভানু, পেয়ে গেছি। ডিস্ট্রিবিউটর থেকে কার্বন রডটা খুলে নিয়ে গেছে ও। তুমি শালা ভেবেছিলে? টালির থেকে মাথা তুলে তাকালো বানু। কে? মাইকেল? জানতে চাইল সে। না, জবাব দিল অ্যানি। রানা। রানা? ভ্রু কুচকে উঠল বানুর। তার কাছ থেকে এটা আমি আশা করিনি। নিতম্বিনীর টালির থেকে নেমে এসে অ্যানির পাশে দাঁড়ালো সে। কতটুকু কি ক্ষতি হয়েছে বুঝতে চায়। ওরা সবাই সমান বলেই অ্যানি উপলব্ধি করল রানার প্রতি অবিচার করা হলো। খুলে নিয়েছ বলছো? তার মানে কোথাও লুকিয়ে রেখেছে। কোথায় রাখতে পারে বলে তোমার ধারণা? কাজ জাগালো অ্যানি। ওর কাজে কোনো খুঁত থাকে বলে তো মনে হয় না। সম্ভবত নিজের পকেটে। আমরা তাহলে কি করব এখন? হতাশায় হাত ছুড়ল বানু। যুদ্ধটা তো আর বাদ দিতে পারি না। তা পারি না। অ্যানি অন্যমনস্ক। কয়েক সেকেন্ড চিন্তা করবার পর আবার মুখ তুলল সে। তাঁবুর ভেতর আমার ব্যাগে একটা এবার রেডি ফ্ল্যাশলাইট আছে, আর আছে একটা কসমেটিক কেস। দুটোই নিয়ে এসো প্লিজ। বানু কোমর থেকে ড্যাগারটা টেনে নিল অ্যানি। বাঁকা ফলা দিয়ে একটা ড্রাই সেল ব্যাটারি খুলে ভেতর থেকে বের করলো কার্বন রড। কসমেটিক কেস থেকে বেরোলো নেইল ফাইল। সেটা দিয়ে সাবধানে ঘষে রডটাকে শুরু করল। তারপর ঢুকিয়ে দিল ডিস্ট্রিবিউটরের শ্যাফটে। প্রথমবার ক্র্যাক হ্যান্ডেল ঘোরাতেই স্টার্ট নিল ইঞ্জিন। তুমি দেখছি ভারী চালাক মিস অ্যানি। ভানুর বলবা সুরে এমন আন্তরিক প্রশংসা ফুটল, সারা শরীরে কোমল আদরের মধুর স্পর্শ অনুভব করল অ্যানি। চোখের তারায় আনন্দের ঝিলিক নিয়ে মুখ তুলল সে। ড্রাইভারের সিটের উপর দাঁড়িয়ে আছে ভানু। মাথা আর কাঁধ চারিটে, হাঁটু জোড়া ঠেকে আছে সিটের পিঠে। মেশিন গান কিভাবে কাজ করে শেখা হলো? জিজ্ঞেস করল অ্যানি। অনিশ্চিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো বানু। সরু একটা হাত রাখলো মেহগুনি পিস্তল গ্রিপে। পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে চোখ রাখলো সাইটে। তুমি শুধু ওদের কাছে আমাকে পৌঁছে দাও মিস অ্যানি। ক্লাচ ছেড়ে দিল অ্যানি। গাছের ছায়া থেকে বাঁক নিয়ে পাথুরে ডালের দিকে ছুট দিল নিতম্বিনী। ডালটা নেমে গেছে প্যানেলের ঘাস ঢাকা খোলা প্রান্তরে। রানার উপর আমি খুব রেগে আছি, ঘোষণা করলো ভানু। এবড়ো থেবড়ো পাথুরের পথের উপর দিয়ে ছুটতে গিয়ে অনবরত ঝাঁকে কাছে নিতম্বিনী। একবার এটা একবার ওটা ধরে স্থির থাকবার চেষ্টা করছে সে। দেখা হোক, মজাটা টের পাওয়াবো। আমি তার কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করি না। কি না কার্বন রড খুলে নিয়েছে, চেয়েছে। হ্যাঁ, মাইকেলের পক্ষে কাজটা শোভা পায়, কিন্তু রানা না, সে আমাকে হতাশ করেছে। তাই? হ্যাঁ, আমার ধারণা তাকে আমাদের সাহায্য করা উচিত। কিভাবে? খুব সহজেই বিচার করা যায় ওর। তুমি মাইকেলকে প্রেমিক হিসেবে গ্রহণ করো, গম্ভীর সুরে পরামর্শ দিল ভানু। আমার ধারণা এভাবেই আমরা রানাকে শাস্তি দিতে পারি। ভারী স্টিয়ারিংটাকে বুকের সঙ্গে প্রায় সেটে রেখেছে অ্যানি। গ্যাস প্যাডেল আর ক্লাসের উপর নাচছে তার পা। এত ব্যস্ততার মধ্যেও রানা সম্পর্কে বানুর কথাটা নিয়ে চিন্তা করল সে। ভাবতে গিয়ে বারবার বাধা পেল, কারণ চোখের সামনে বারবার বেশি উঠতে লাগলো কিশোর সুলভ আন্তরিক হাসি নিয়ে রানার মুখ আর মায়াভরা চোখ। তার পুরুষালী কাঁধ আর পেশিবহুল শরীর, মাথা ভর্তি কালো চুল আর টিকালো নাক। তারপর ওর ব্যবহার, আচরণ, রুচি আর পরিমিতি বোধের কথা মনে পড়ল অ্যানির। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ সে উপলব্ধি করল এই মুহূর্তে একটা জিনিসই তার চাওয়ার আছে, তা হলো রানার সঙ্গ। উপলব্ধি করল গিয়ে যদি দেখে রানা নেই, চলে গেছে, হতাশায় দম আটকে মারা যেতে পারে সে। প্রেমিক বাছাইয়ের কাজটা আমার হয়ে তুমি করে দেওয়ায় ভানু সত্যি আমি কৃতজ্ঞ, বলল সে।
মানলাম এ ব্যাপারে তুমি একটা প্রতিভা। দেখ, আমার লজ্জা লাগছে মিস অ্যানি, পাল্টা চিৎকার করলো বানু। এসব ব্যাপার আমি ভালো বুঝি, এই আর কি। আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।